শের, কি হয়েছে? জবাব আসে না, তবে শান্ত হয়ে গেল নিমিষেই। শশী বাবরি চুলে হাত গলিয়ে জড়িয়ে নেয় নিজের সাথে। ব্যক্তিগত নারীর নিবিড় ছোঁয়ায় স্বস্তির ঘুম নামে আঁখি জোরে। মরিয়ম আক্তার সকালে রান্না শেষে ছেলের ও তার বাবা টিফিন তৈরি করেছেন। হাসান মাহমুদ ফর্মাল ড্রেসে বেরিয়ে আসেন। হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলে, সময় নেই বিবিজান, জলদি করেন। মরিয়ম আক্তার টিফিন প্যাক করে ব্যাগে ভরে নিয়ে আসেন। হাসান মাহমুদ হেসে তা গ্রহণ করে। তিনি বিদায় নেবেন। মরিয়ম বেগম থামতে বলে, কিছু বলবেন, অনেকদিন ধরে বলার চেষ্টা করছেন কিন্তু পারেননি। একটু জড়তা কাজ করে, তবে জড়তাকে পিছে ফেলে বলেন, অনেক দিন হয়ে গেল, এবার শশীকে নিয়ে আসুন। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হাসান মাহমুদ হেসে ব্যঙ্গ সুরে বলেন, আমার মেয়েটাকে সহ্য করতে পারতে না, বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিলে, এখন এসব বললে তো চলবে না। মরিয়ম আক্তারের মুখটা মলিন হয়ে আসে। মেয়েটাকে দেখে না কতদিন হলো, না জানি কেমন আছে ওই বাড়িতে। ফোন করলে তো গলা চড়িয়ে হেসে বলে। তিনি জানেন মেয়ের অধিকাংশ কথাই তাকে জ্বালানোর জন্য, তবুও তার বুকটা খাকা করে। হিংসা হয় মেয়ে অন্য কাউকে মিষ্টি করে আম্মা ডাকে। কণিকা বেগমকে দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন ভদ্রমহিলা খুব একটা মিশুক নয়, শক্ত মনের, বাড়াবাড়ি কিছুই পছন্দ করেন না। আর এদিকে তার তেদর মেয়ে সবেতে বাড়াবাড়ি করবে, সবকিছুতেই নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে। ওর জেদ যা ওর তা পুরোটাই ওর, ভাগাভাগি বলতে শব্দ নাই। তিনি মলিন সুরে বলেন, আপনি বা উল্টো সুর গাইছেন কেন? একজন রুগীর চেয়ে যে রুগীকে টানে তার যন্ত্রণা বেশি। রোগীটা মেয়ের অর্ধাঙ্গ, ওর দায়িত্ব এটা। আর আমার মেয়ের নিজ দায়িত্ব পালনে কখনো বিরক্ত বোধ করবে না। আর কদিন টানবে? মাস দুয়েক হয়ে এলো। মেয়েটার উপর দিয়ে কি কি যাচ্ছে, শুকিয়ে গেছে কতটা। শেরকে দেখার জন্য তার মা আছে। তুমি আমার মেয়েকে নিয়ে এসো, কিছুদিন থেকে আবার না হয়ে যাবে। হাসান মাহমুদ অবাক চোখে চায় স্ত্রীর পানে। মরিয়ম আক্তার গোমরা মুখে বসে পড়ে সোফায়। শেরতাজের অ্যাক্সিডেন্টের আগের দিন থেকে মেয়েটা ওখানে। আমার বুঝি মন খারাপ করে না? ছেলেটার সাথে এত বড় ঝড় বয়ে গেল। ডাক্তার পুরো 3 মাস বেড রেস্ট থাকতে বলেছে। তারপরও গ্যারান্টি নেই আগের মতো হাঁটতে পারবে কিনা। চাকরিটা জুটেছিল, সেটাও গেল। মেয়ের ভবিষ্যৎ ভেবে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। যদি ছেলেটার পা ঠিক না হয়, মেয়েটার কি হবে? সারা জীবন টানবে নাকি? হাসান মাহমুদ অবাকে চূড়ান্ত পর্যায়ে বিস্ময়ের সাথে বলে, এটা তুমি বলেছ, তোমার মেয়ের কপালে যেটুকু আছে সেটুকুই হবে। আজ যদি 2-1টা বাচ্চার পর এমন অ্যাক্সিডেন্ট হতো, এভাবে বলতে? ধরো আমার অ্যাক্সিডেন্ট হলে তুমি ছেড়ে চলে যেতে। এখন অফিসে যাচ্ছি, যদি আমি এরকম দুর্ঘটনার কবলে পড়ি, তুমি বাপের বাড়ি পাড়ি জমাবে, আমাকে বোঝা ভেবে ফেলে যাবে। মরিয়ম বেগম রুষ্ট চোখে চায়, আতঙ্কের সুরে বলে, কী সব আজে বাজে কথা বলছেন? আমি কি মেয়েকে সংসার ছেড়ে আসতে বলেছি? কটা দিন থেকে যাক, ওরও ভালো লাগবে, ফ্রেশ লাগবে। রুগীর সাথে থাকতে থাকতে নিজেই না অসুস্থ হয়ে পড়ে। রুগী বলে হেয় করছো শের সাহেবকে? আশ্চর্য, আপনি আমার প্রত্যেকটা কথায় দোষ খুঁজে বেড়াচ্ছেন, অথচ কিছুদিন আগেও মেয়ের ভবিষ্যৎ ভেবে বেকার ছেলের হাতে মেয়ে তুলে দিতে আপনার যত বাহানা। বেকারত্ব গুচে যেত কোনো না কোনো দিন, কিন্তু যদি পঙ্গুত্ব বরণ করে, তাহলে তো মেয়েটার জীবন অন্ধকার। মুখে অনেক বড় বড় কথা বলা যায়, বাস্তবতা খুবই নির্মম। হাসান মাহমুদ আর তর্ক না করে চলে যান অফিসের উদ্দেশ্যে। মরিয়মের আবার কি হলো? তার আদরের মেয়ের শের সাহেবের প্রশংসায় পঞ্চমুখ ছিল, সে আজ তাকেই হেয় করছে। মির্তাজালি কুঞ্জর মনটা কাল রাতে বেজায় খারাপ থাকলেও আজ সকালটা ফুরফুরে। আজ স্কুল যেতে হবে না, তাই বাচ্চাদের স্কুল না যাওয়ার বাহানা পেলে ঈদ লেগে যায়। আজ স্কুল যেতে বাহানাও দিতে হয়নি, মা নিজেই বলেছে আজ স্কুল যেতে হবে না। ব্যাস, তার খুশির অন্ত নেই। সে ফাঁকা জায়গাটায় তার 4 চাকাওয়ালা সাইকেল চালাচ্ছে আর গান গাইছে, ব্যাস এইটুকুনি। আরগুলো কি হাবিজাবি গায়ে বোঝা যাচ্ছে না। শশী এগিয়ে আসে, কুঞ্জর প্রশংসা করে, বাহ কুঞ্জ, বাহ, কি সুন্দর মিষ্টি গলা তোমার, আরেকটা গাও তো। কুঞ্জ দাঁত বের করে হেসে আবারও সুর তুলে, সজনী সজনী তোমার লাগিয়া
তোমারে না দেখলে পরে লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। শশী খিলখিলিয়ে হেসে উঠল তার গানে। আহা, একেবারে ট্রেন্ডিং সং। কুঞ্জ আর গাইতে পারে না, হেসে উঠল হি হি করে। শশী এগিয়ে এসে তার গাল টেনে বলে, পুচু তুমি দেখছি এখন থেকে মেয়ে পটানোর জন্য গান প্র্যাকটিস করছো। না, ভাইয়ের মতো বিড়াল হবে না, একেবারে রোমিও। জানো শশীব, স্কুলে একটা মেয়ের নাম রূপসা। ও সব সময় আমার সঙ্গে বসবে বলে কান্না করে, তাই ওর মা আমার পাশে বসিয়ে দেয়। তাই ওকে আমি আমার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছি। তুমি আম্মুকে বলে দেবে না তো? শশীর চোখের আকার বড় হয়। গার্লফ্রেন্ড বানিয়েছে, সে আবারও হাসি জমায়। কুঞ্জ হাসে তার সাথে। দুই দেবর ভাবির মিষ্টি মধুর খুনসুটি ভাটা পড়ে কণিকা বেগমের আগমনে। শশীর উদ্দেশ্যে গম্ভীর সুরে বলে, বাড়িতে ঈদ লাগেনি যে গলা ফাটিয়ে হাসবে, নিজ বয়স অবস্থান ভুলে যেও না। কুঞ্জ সাইকেল চালিয়ে চলে যায় তড়িঘড়ি। শশী কিছু না বলে মেন ফটক পেরিয়ে দোতলায় যায়। ফুপু শাশুড়ির সাথে দুটো গালগপ্প করা যাক। তার গসিপ করা ঝগড়ুটে টাইপ মানুষের বনে বেশ। তাদের রসমসলা মিশানো কথাবার্তা শুনে মজা লাগে। কণিকা বেগম জানেন শশী কোথায় যাবে, নিশ্চয়ই মমতাজ আপার সাথে আলাপে বসবে, যার মূল বিষয় কণিকাদা নির্দয় মহিলা। ব্যাপারটা তার ভালো লাগে না। শশী এমনিতে ছামা ঘষা, ওখানে গিয়ে কাচি না হয়ে যায়। শক্ত করে বারণ করতে হবে। কুঞ্জ সাইকেল নিয়ে কোনার দিকের একটা রুমে চলে যায় সাইকেল রাখতে। আর চালাতে ভালো লাগছে না। ছাদে একটু উকি দিয়ে আসা যাক। পাশের বাসার রবি ভাই ও দু বাড়ির পরের ময়না নামের মেয়েটা আজকেও কথা বলছে নাকি? যদি বলে সে গিয়ে রবি ভাইয়ের মাকে বলে দিবে। হি হি হি। সে সাইকেল রেখে বেরিয়ে আসবে, তার ছোট চোখে একটা বড় জিনিস দেখতে পায়। এটা তো বাবা ভাইয়ের জন্য এনেছিল। ভাই চিল্লাচিল্লি করেছিল, তাই বলেছিল ফেরত দিয়ে আসবে। আব্বু দেয়নি। সে জিনিসটা নিয়ে গান গাইতে গাইতে ভাইয়ের ঘরে যায়। ভাই দেখো এটা কি? এই দেখো আব্বু এটা এখনো ফিরিয়ে দেয়নি। কুঞ্জর কথায় কানন বই থেকে মুখ তুলে চোখের চশমাটা খুলে পাশে রাখলো। বইটাও বন্ধ করে দেয়। স্বাভাবিকভাবে হাঁক ছাড়ল। আম্মু, শশী। কুঞ্জ একটু ভয় পায়। মাকে ডাকছে কেন? সে দৌড়ে বেরিয়ে যাবে, দরজায় মায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। কণিকা বেগম কুঞ্জ তুলে কাননের উদ্দেশ্যে বলে, কি হয়েছে? শশী তো দোতলায় গেছে, কুঞ্জ ডেকে আনো তো। কুঞ্জ যেন ছুটে পালালো। কণিকা বেগম খেয়াল করে ঘরে হুইল চেয়ার, এটা তো লুকিয়ে ফেলা হয়েছিল, এখানে কি করে এলো? সাথে সাথে জবাবটাও পেয়ে যায়। কুঞ্জ ছাড়া আর কে? কণিকা বেগম বড় ছেলের দিকে তাকায়। কানন স্বাভাবিক গতবারের মতো রিয়াক্ট করেনি, স্বাভাবিকভাবে প্রশ্ন করে, এটা এখানে রেখে দিয়েছে কেন? আম্মু পঙ্গু নেই যে হুইল চেয়ারে চলাফেরা করব। ডক্টর বললে তো 6 মাসের মধ্যে আবারও ঠিক হয়ে যাব। তাহলে নাকি আমাকে সান্ত্বনা গীত শোনা হয়েছে? আমার ধারণাই ঠিক হলে তাহলে আমি আর হাঁটতে পারবো না, তাই না? এভাবেই বোঝা হয়ে পড়ে থাকতে হবে। আম্মু। তার কথা জড়িয়ে আসে। ভয়টা আবারও জেঁকে বসেছে যেন। কণিকা বেগম এগিয়ে এসে ছেলে শিওরে বসে। হাতটা নিজের হাতের মুঠোয় ভরে বলে, কি সব আনহনি কথাবার্তা বলো কানন? হাঁটতে পারবে না কেন তুমি? ফারদিনের শ্যালক ছাদ থেকে পড়ে হাত পা ভেঙেছিল, তোমার থেকেও বাজে ফ্র্যাকচার হয়েছিল। সে এখন দিব্যি সুস্থ ঘুরে ফিরে। আর কোনো সান্ত্বনা গীত শোনানো হয়নি। ইউ উইল বি ফাইন সুন বাবা। ওটা তোমার বাবা রেখেছে, তুমি ঘর থেকে বেরোও না। কতদিন হলো এভাবে 4 দেয়ালে আটকে? ওটাতে বসে একটু বাইরে বেরোতে পারবে, দ্যাটস ইট। ওটাতে বসা মানেই পঙ্গু হয়ে যাওয়া নয় বাবা। তুমি শুধু শুধু চিন্তা করো। কানন বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। তার বিশ্বাস করতে ইচ্ছে করে না। মনটা চিল্লিয়ে বলে, তুই আর ঠিক হবি না, সারা জীবন এভাবেই পড়ে থাকবি। তুই ভীতু, তুই মেরুদণ্ডহীন, তুই বেকার, তুই লুজার, সব 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 আজে বাজে চিন্তা নিমিশে ঘিরে ধরে মস্তিষ্কখানা। সাথে মাথার অসহ্যনীয় যন্ত্রণা। সে বেডসাইড টেবিলে থাকা পানি ভর্তি জগটা নিজ মাথায় ঢালে, তারপর ছুঁড়ে ফেলে দেয়ালের উদ্দেশ্যে। আম্মু, মাথায় অনেক যন্ত্রণা হচ্ছে, কয়েক জগ পানি আনো তো। কয়েকটা বরফের টুকরা দিও, মনে হয় ধোয়া বেরোচ্ছে। কণিকা বেগম আতঙ্কিত চোখে তাকায়। তার হাত পা কাঁপছে। এই কারণকে সে বড্ড ভয় পায়। সেই পুরনো পাগলামো। তিনি ঢোক গিলে এগিয়ে যায়, ছেলেকে বুকে জড়িয়ে নেয়। আঁচলে ভেজা মাথা মুছতে মুছতে ডাকে, আব্বা, এমন করিস কেন? তুই না আমার সোনা ছেলে? এরকম করলে আমার ভয় করে। কানন ফুপিয়ে ওঠে একবার। কণিকা বেগম আবারও বুকে জড়িয়ে নেয়। আব্বা, মাথায় ঠান্ডা তেল মালিশ করে দিই, তারপর গোসল করিয়ে দিব, ভালো লাগবে। সব মাথা যন্ত্রণা চলে যাবে। ঠান্ডা পানি ঢাললে বেশি ভালো লাগে। কণিকা বেগম ছেলের ভেজা মুখটা মুছে দেয়। কানন নির্বিকারভাবে বসে থাকে।
তন্মধ্যে শশী আসে তার পিছু পিছু ভীতু চোখে। কুঞ্জ আধ ভেজা কাননকে দেখে শশী অবাক স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে আম্মা? সে ভিজলো কি করে? কি হবে তোমাকে জানানোর প্রয়োজন মনে করছি না। তুমি যাও ফুফু শাশুড়ির সঙ্গে বসে শাশুড়ি টপিকে মশলাদার গল্প করো গিয়ে। খানিকটা না বেশ চড়া গলায় বলেন কণিকা বেগম। অপমানে শশীর চোখে জলকণা জমতে শুরু করে। কণিকা বেগমের তাতে কিছু যায় আসে না। সে কাননকে ছেড়ে কুঞ্জর পিঠে দুমদাম দুটো চড় দিয়ে ধমকে বলে, কিছু বলি না তাই মাথায় উঠে নাচছো। এক থাপড়ে সব বিটলামি শেষ করে দেব। পাড়ার কুটনি মহিলাদের মতো হয়েছিস, এর কথা ওর কাছে দিস। কুঞ্জ হু হু করে কেঁদে ওঠে। শশীকে ধরতে যাবে, কণিকা বেগম শক্ত করে ধরে রাখে। শশী ভাবে তাকে ডেকে এনেছে বিধায় মারছে বাচ্চাটাকে। তার রাগটা বাচ্চাটার উপর দেখাচ্ছে। নির্বিকার চিত্তে বসে থাকা কানন যেন হুঁশে আসে। ভাইকে কাঁদতে দেখে বলে, আম্মু পুচকিকে মারলো কেন? ওর দোষ কি? হুইল চেয়ার রেখেছে কেন আব্বু? এই পুচু এদিকে আয়। কণিকা বেগমের হাত ঢিল হয়ে আসে। কুঞ্জ ছুটে গিয়ে ভাইয়ের বুক ভাসিয়ে দিল। কানন সান্ত্বনা বাণী শোনায় না, তবে বুকে আগলে রাখে ভাইকে। কণিকা বেগমের বুকটা হালকা না হলেও ভালো লাগে একটু। সে আর চোখে শশীর দিকে ফেরে। চুপসানো বেরুনের মতো মুখ বানিয়ে রেখেছে। তিনি বুঝতে পারে ওভাবে বলা ঠিক হয়নি, কিন্তু রাগের বশে বলে দিয়েছে। এবার তিনি শান্ত কোমল সুরে বলে, শশী বউ, ছেলেটার কাছে থাকো, গালগপ্প করো, নজর ছাড়া করবে না। ওর নাকি মাথা যন্ত্রণা করছে। আমি নবরত্ন তেল আনছি ভাবির কাছ থেকে, মাথায় ঘষে দিলে আরাম পাবে। তারপর তুমি গোসল করিয়ে দিও সাবধানে। শশী ছোট করে আচ্ছা। বলে সায় জানালো। কণিকা বেগম দ্রুত পা চালিয়ে চলে যায়। শশী এগিয়ে এসে বিছানায় বসে। খেয়াল করে বিছানা বালিশও ভেজা। শশী বেডশিট তুলে ফ্যান ছেড়ে কাননের পাশে বসে। কানন এক পল তাকায় শুধু, কিছু বলে না। শশী ঢোক গিলে কাননের বাহু জড়িয়ে সেথায় মাথা ঠেকিয়ে বলে, ভিজে গেলে কি করে? কাননের মাঝে জবাব দেওয়ার প্রবণতা দেখা যায় না। শশীও দ্বিতীয়বার জিজ্ঞাসা করে না। অভিমানী সুরে বলে, আমি আব্বুকে বলবো আমাকে বাড়ি রেখে আসতে। তুমি তো রোজ রোজ মায়ের কাছে ঘ্যান ঘ্যান করো আমাকে রেখে আসতে। আমাকে সহ্য হয় না। কাননের বলতে ইচ্ছা করে, তোমার থেকে দূরে থাকা সহ্য হয় না, আবার কাছেও সহ্য হয় না। কি করি বলো তো শশী বউ? কিন্তু মুখ ফুটে বলে না সে। শশী কিছু সময় আশায় বসে থাকে। কাঙ্ক্ষিত জবাব না পেয়ে শশী থমথমে সুরে বলে, অতি সহজেই যা পাওয়া যায় তাতে মানুষ তুষ্ট হয় না, কদর করে না, তার অবহেলার প্রলেপন লাগিয়ে দেয় সেখানে। আমি খুব সহজেই ধরা দিয়েছি, তাই হেলাফেলা করছো, সস্তা ভেবে নিয়েছো। আমি সহ্য করছি, যেদিন মাত্রাতিরিক্ত হবে সেদিন টাটা, বাই বাই। কানন শশীর দিকে তাকায় না ভুলেও। তার ভেতরটা গলা ফাটিয়ে বলে, শশী বউ, তুমি আমার চাঁদ। তোমাকে অবহেলা করার অপরাধে দোষী সাব্যস্ত করে তোমাদের বন্দি বানিয়ে রেখো। তুমি সস্তা নও, তুমি তো সেই অমূল রত্ন, যাতে এসে যেতে আজন্ম তৃষ্ণার্ত। শশী বউ, চলো না যাই। মিহির ভাই, শিশির ভাবি, ফারদিন ভাই, মিষ্টি ভাবিও যাবে মেলায়। ওরা তো কাপল, ওদের মাঝে আমি একা হাড্ডি হয়ে যেতে চাই না। এলাচ হয়ে তুমিও চলো, হাড্ডি আর এলাচ মিলে মজা করব। প্লিজ শশী বউ, তুমি না লক্ষ্মীটি। না মেহের, ফারিন আছে, ওর সাথে থেকো। আমি যেতে পারবো না, মাথা ব্যথা করছে ভীষণ। শশী ভদ্রভাবে মানা করে দেয়। মেহেরের একটু মন খারাপ হয়, সেটা লক্ষ্য করে কুলসুম বেগম নাতনির উদ্দেশ্যে বলে, সতীন, এই হানে একা গিয়া কি করব হুনি? শিরিন, মিষ্টি বউ জামাই নিয়ে রং তামাশা করব, আর শশী বউ চাইয়া চাইয়া দেখবো। পরান্ডা হের সিরা যাইব না? শশী ছোট ছোট চোখে চায় বৃদ্ধার দিকে। কুলসুম বেগম পান মুখে মিটমিট করে হাসছে। মেহের শশীকে আরো কয়েকবার অনুরোধ করেও রাজি করাতে না পেরে ব্যর্থ হয়ে একাই চলে যায় ওদের সাথে। শশী উঠে এসে বৃদ্ধার পাশে বসে তার পানের ডালা থেকে পান নিয়ে পান বানায়। নিজে মুখে পুরে বলে, সতীন আমার অনেক বুঝদার। দাদাজানের কপালটা একেবারে ঝকঝকা চকচকা ফকফকা। বৃদ্ধা কিটকিটিয়ে হাসে, ফিসফিসিয়ে বলে, আমার লাহান সুন্দরী বউ পাইছে, চকচকা হইব না? বুইরা চোখে হারাইতো। একদম দি বাপের বাড়ি গেলে অস্থির হইয়া পড়ত। কি তার সোহাগী কথাবার্তা! আবার যা যা পছন্দ চুপ করে রান্না দিত। লিপস্টিক, আলতা, চুনু, পাউডার, আরো কত কি। হেইয়া দেইয়া শাশুড়ি জ্বলে পুড়ে সার ঘাড় হইত। শশী আর চোখে সামনের সোফায় সুই ধাগা নিয়ে নকশি কাঁথা সেলাই করতে বসা শাশুড়ির দিকে তাকালো।
শাশুড়ির সাথে চোখাচোখি হলে মৃদুকেশে নজর সরিয়ে নেয়। বৃদ্ধার অতশত খেয়াল নেই। সে তো সেই পুরনো দিনের নয়া সংসারে ফিরে গেল। বিয়ের পর প্রথমবার ওই ছোট্ট আয়নায় লজ্জায় জুবু জুবু হয়ে প্রথম চোখাচোখি, প্রথম রজনীতে মিষ্টি মিষ্টি প্রেমালাপ, প্রণয়ের মধুর অনুভূতি। বিয়ের পরের মধুমাসে খুনসুটি, রাগে গোসাই টৈটুম্ব শাশুড়ির চোখের আড়ালে জামাইকে আঙ্গুলের ইশারায় নাচানো, আরও কত শত গল্প জুড়েছে তার সেকেলের সংসারের। বয়স্ককালে প্রায় সবাই গল্প করতে ভালোবাসেন, একটা সঙ্গী খুঁজেন যার সাথে হরহামেশা গল্প করতে পারবেন, আর অপরপক্ষ থেকে থাকবে আগ্রহী মনোভাব। কুলসুম বেগম হাসি মুখে গল্প করে, শশী পান চিবোতে চিবোতে শুনে। বুড়ির জর্দার ঘোরে তার মাথাটাও ঘুরছে। সোফায় বসে কণিকা বেগমও শাশুড়ির গল্প শুনে। শাশুড়ি তার শাশুড়ির গোষ্ঠীর পিণ্ডি চটকাচ্ছেন। কণিকা বেগম হেসে আফসোসের সুরে বলল, আম্মা একদম ঠিক বলেছেন। শাশুড়ি জিনিসটাই পচা ডিমের মতো, সহ্যই হয় না, সারাক্ষণ খিটখিট করবে। নাই খুঁতের মধ্য থেকেও টেনে হিঁচড়ে খুঁত বের করে শুরু করে দিবে ওয়াজ মাহফিল, একটু শান্তি দিবে না। কুলসুম বেগম শানিত নজরে তাকায় তার দিকে। কণিকা বেগম স্বাভাবিকভাবেই মৃদু হাসে। ওসব গরম চাহনিতে আর ভয় করে না যে। শশী উৎসুক পানে চেয়ে রয়। কুলসুম বেগম গর্জে উঠে, ছোট বউ, গুইরা ফিরাই যে আমার এই পস্তাইলা, আমি বুঝবো না ভাবছো? কিছুই করি না দেখা ডানা গজাইছে বেহের। আমার পোলাডা খাও, আমারে কও পচা ডিম। মুরতাজ আসুক তারে কই, আর একটা আনছো আরেকটা আনবা, দেখমু ভালোবাসা কোন হান দিয়া উতলাইয়া পড়ে। কণিকা বেগম তার হুমকি ধামকি যেন ফু দিয়ে উড়িয়ে দিল। দাঁত দিয়ে কট করে সুতা কেটে বলে, ভালোবাসা কি জিনিস? আমি না ভালো বউ ছিলাম, না ভালো শাশুড়ি হব। 2 মাস হবে এসেছে শশী, বউকেই জিজ্ঞাসা করুন আমার ভালোবাসার নমুনা। প্যাঁচা মুখখানি দেখেও বুঝেননি? শশী স্থবির হয়ে বসলো। শাশুড়ি বউয়ের ঝগড়াঝাটি ভালোই অনুভব করছিল, সাথে শাশুড়ির থেকে প্রশিক্ষণটাও নিচ্ছিল কিভাবে জবাবে মুখ বন্ধ করা যায়। কিন্তু তার ধূর্ত শাশুড়ি এসবের মাঝে তাকে কেন টানলো? কুলসুম বেগম শশীর থুতনি ধরে শুকনো মুখটা দেখে বলে, সতীন, তো শাশুড়ি দেখতে সুন্দর হইলে কি হইব, মনটা মুরগির গুইয়ের মতো গন্ধযুক্ত। যতদিন আমি আসি তোর উপর জুলুম করলে খালি আমার ইশারা করবি, আর তেল ছুটামো। বয়স হইলে কি হইব, এখনো গতরে 16 বছরের সেডিগোর মতো শক্তি, বুঝলি? শশী কিছু বলবে, তার মুখের কথা কেড়ে নিয়ে কণিকা বেগম সিরিয়াস সুরে বলে, শশী বউ, ভালো ইয়াং দেখে একটা পাত্র খুঁজে দিও তো তোমার দাদি শাশুড়ির জন্য। বেচার একটা সঙ্গী পাবে, বয়স হয়েছে তো কি হয়েছে, মনটা 16 বছরের মেয়েদের মতো। কণিকা বেগম যেন শশীর মনের কথাটা বলল। শশীও এমনটাই বলতে চেয়েছিল। আহা, শাশুড়ির সঙ্গে তার কত মিল। কুলসুম বেগম ফুঁসে উঠে শশীর পানে তাকিয়ে বলে, অরে চুপ করতে বল, আমার নিয়ে কটাক্ষ করার সাহস অরে কে দিল? আজ মুরতাজ আসুক, আমি যদি... ও দাদুন, দাদুন গো, গোসা করে না। আমার তো মজা করে বলছে, আপনি রেগে যাচ্ছেন কেন? বৃদ্ধাকে থামিয়ে শশী মানানো সুরে বলে। কণিকা বেগম ঠোঁট চেপে হাসলো। কুলসুম বেগম সেটা দেখে যেন আরো জ্বলে ওঠে। শশী বিপদ সংকেত বুঝতে পেরে তাসলিমা বেগমকে ভুজুং ভাজুং বুঝিয়ে বুঝ মানায়। কুলসুম বেগম শান্ত হলেও কণিকা বেগমের দিকে রাগি চোখে চেয়ে। কণিকা বেগম নির্বিকার ভঙ্গিতে কাজ করতে দেখে বৃদ্ধা শশীকে বলে দোতলায় মেয়ের কাছে রেখে আসতে। শশী তাকে রেখে আবারও ফিরে এসে দেখে শাশুড়ি তেলের বোতল হাতে বসে আছে। তাকে দেখে গম্ভীর সুরে আদেশ করে, আজ পান খেলে কিছুই বললাম না, আর যেন না দেখি ছাগলের মতো পান মুখে দিতে। যাও কুলকুচি করে এসো, মাথায় তেল দিয়ে দিব। শশী আড়ালে মুখ বিকৃত করে ভেঙায়। সকালে বকে এখন দরদ দেখানো হচ্ছে। সে ঘরে ঢুকে দেখে 2 ভাই গলা জড়িয়ে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। শশীর মনটা ভালো হয়ে যায়। সে ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে নেয়। রুমে ফিরে বিছানায় কারণে শিওরে বসে। সকালে একটু অস্বাভাবিক আচরণ করেছিল, মাথা ব্যথা বলে কাতরাচ্ছিল। শাশুমা তেল মালিশ করে বেশ সময় নিয়ে তারপর সে গোসল করিয়ে কিছু খাইয়ে ওষুধ দিল, তারপর ঘুমিয়েছে। ওঠার সময় হয়েই এলো বুঝি। শশী ঝুঁকে কারণের কপালে গভীর চুমু দেয়। গোফে ঢাকা হালকা গোলাপি অধর দেখে শশী যেন খেয়ে আড়ায় ঝুঁকে অধর চুইয়ে দিবে। কারো পায়ের শব্দে শশী তৎক্ষণাৎ সরে আসে। শাশুড়িকে দেখে লজ্জায় লাল হয়। শাশুমা আসার সময় পেল না। কণিকা বেগম একটু না বেশি অপ্রস্তুত হয়। দরজা খোলা দেখে ঢুকে পড়েছিল। এমন পরিস্থিতিতে পড়বে মোটেও ভাবেনি। তিনি গলা খাকারি দিয়ে স্বাভাবিকভাবেই বলে, এত দেরি হচ্ছে কেন, জলদি এসো। বলেই বেরিয়ে যায়। শশীও পিছু পিছু যায়। মিনমিনে গলায় বলে, আম্মা কিছু মিছু দেখেছেন? দেখলে ভুলে যাবেন কিন্তু।
কণিকা বেগম চোখ রাঙানি দেয়। আচ্ছা লাজিন মেয়ে তো, কোথায় লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নত করে রাখবে না আবার গলাবাজি করে বলছে, দেখলে ভুলে যাবেন। আমার স্মরণ শক্তি প্রখর, সহজে ভুলি না। তবে এটা ভুলতে সময় নেব না। তোমার লজ্জা না থাকতে পারে, আমার আছে। শাশুড়ি হই তোমার। কণিকা বেগম সোফায় বসে বাটিতে তেল ঢালতে ঢালতে বললেন। শশী ঠোঁট চেপে হেসে নিচে ওড়নাটা খুলে পাশে রাখে। কণিকা বেগম তার মাথায় যত্ন সহকারে তেল মালিশ করে দেয়। তেলে চিটচিটে মাথায় শশীর উসখুস লাগলেও মাথাটা কেমন হালকা লাগে, শান্তি শান্তি ফিল আসে। কণিকা বেগম চুলে চিরুনি চালিয়ে বিনুনি গাঁততে গাঁততে বলে, খুবই দরিদ্র ঘরের মেয়ে আমি। আমার শ্বশুর মশাইয়ের গ্রামের বাড়িতেই আমাদের ছোট্ট কুচি বাড়ি ছিল। আমার বাবা মা আর দুটো ভাই। অভাবের সংসার সুখের ঝুলিতে ভরে ছিল। আমি তখন 12 কি 13 বছরের হব তখন। একদিন বাবা মা এসে অনেক আদর করলো, বলল আমাকে আর না খেয়ে থাকতে হবে না, অনেক ভালো ভালো জামা কাপড় পাবো, ভালো খাবার পাবো, বাড়ি স্কুলে যেতে পারবো আবারও। তবে এর জন্য বিয়ে করতে হবে। অবুঝ আমিটার বিয়ে সম্পর্কে টুকটাক ধারণা ছিল। সমবয়সে অনেকেই বিয়ে নামক বন্ধনে বেঁধেছে। অনেক কেঁদেছি বিয়ে করব না বলে, তবু বিয়েটা হয়েই গেল। সেদিন বিয়ে হলো বিকেল বেলায়। বিয়ের সময় শ্বশুরমশাই, তার বাবা, ভাই ও তোমার শ্বশুরমশাই ছিল। সন্ধ্যা নাগাদ রওনা দেই অজানা শহরের দিকে। যেদিকে তাকাই শুধু অজানা কথা। শ্বশুর বাড়ি পৌঁছাই রাত 10টার দিকে। তখন 3 তলা ছিল না, এখানেই 1 তলা বাড়ি ছিল। তো অজানা জায়গায় এসে ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি। কাউকেই যে চিনি না, যাকে দেখি মনে হয় খারাপ লোক, আমাকে ধরে মেরে ফেলবে। তারপরের ঘটনা খুবই নাটকীয়, বুঝলে শশী বউ? শশী মনোযোগ সহকারে শুনছে সব। চোখে মুখে তার অসীম আগ্রহ ঘুরপাক খাচ্ছে। কণিকা বেগম বিনুনিতে রিবন লাগিয়ে বলে, শাশুড়ি দরজা খুললেন। ছেলের পাশে ছেলের বউকে দেখে সিরিয়ালে যেমনটা হয় তেমনি রিয়াকশন দিলেন। পারেন না ঘাড় ধাক্কা দিয়ে বেরোতে। আমার শ্বশুর বোঝায়, তোমার শ্বশুর বোঝায়, আলতাজ ভাই বোঝায়, অবুঝ শাশুড়ি বোঝে না। তিনি মানবেন না আমাকে, ঘরেই তুললেন না সেই রাতে। আমি তো ভয়ে হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। শেষে শ্বশুরের হাত ধরে কেঁদে দেই, আমাকে বাড়ি রেখে আসুন, আমিও থাকবো না এখানে। আমাকে বোঝালেন অনেক। নাক গলানোর জন্য সরি শাশুমা, বাট গভীর প্রশ্ন, শ্বশুরমশাই কি সেখানে ঘাস কাটছিলেন? তিনি কি মাকে শক্ত গলায় বলতে পারেননি আপনার হয়ে স্ট্যান্ড নেয়নি? নাকি সিরিয়ালের নায়কের মতো বাবার কথায় বিয়ে করে নিয়েছে কিন্তু বউকে মানবেন না? তার আরেক প্রেমিকা আছে, সে তাকে মন প্রাণ জুড়ে ফুসফুস পাকস্থলী দিয়ে ভালোবাসে। আমার সুচিত্রা সেনের মতো সুন্দরী শাশুমাকে তিনি বউ হিসেবে স্বীকৃতি তো দিবে, কিন্তু অধিকার দিবে না। আগে বলুন আম্মা। কণিকা বেগম হাসেন শব্দহীন। শশীর মাথায় গাঁটটা মেরে বলে, আগে তো বলেই দিলে, আমি আর কি বলবো? শশী উঠে সোফায় বসে, কিঞ্চিত সন্দেহের সাথে আওড়ায়, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।